সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে এসএসসি শিক্ষার্থীদের জন্য আমি কিংবদন্তির কথা বলছি। কবিতাটির A to Z এক্সপ্লেন করা হবে এবং লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়া হবে, যাতে করে তোমাদের যে বোর্ড পরীক্ষায় আসা সিকিউ এমসিকিউ সব সলভ করতে পারো এবং তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য এই কবিতা থেকে যা যা কোয়েশ্চেন আসবে সব সলভ করে দেওয়া হবে এই ভিডিওতে। তো আমরা জানি আবু জাফর উবায়দুল্লাহ, ওনার কবি পরিচিতি আবু জাফর উবায়দুল্লাহ বরিশাল জেলায় বাবুগঞ্জ উপজেলার অন্তর্গত বহেরচর রুদ্রকাঠি গ্রামে 1934 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজ সাহিত্যে BA সম্মান সহ MA পাশ করে কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। পরে সিভিল সার্ভিসে যোগদান করেন এবং সরকারের বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেন। তিনি 1982 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং 1984-তে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেন। বাংলা সাহিত্যে তার অবস্থান বিশেষভাবে স্বাতন্ত্র্য চিহ্নিত। তার কবিতার বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, রাষ্ট্রভাষা আন্দোলন এবং এই বিষয়কে সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য তিনি 21 পদকে ভূষিত হন। বাংলা সাহিত্যে অবদানের জন্য তাকে 1989 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়। আবু জাফর উবায়দুল্লাহর পর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো সাত নদীর হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী, পুরুষের জন্য প্রার্থনা, মানুষের সময় প্রভৃতি। এছাড়াও ইংরেজি ভাষায় তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। 2001 সালের 19 মার্চ তিনি মৃত্যুবরণ করেন। তা এখান থেকে আমাদের কবিতা শুরু হবে। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, মানে কবি বলতেছে যে তার পূর্বপুরুষের কথা বলতেছে। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, মানে তার পায়ে পলিমাটি যে বলে সেই পলিমাটির ছন্দ ছিল বা সৌরভ ছিল। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, মানে রক্ত জবা ফুল যেভাবে মানে যেমন দেখতে সেরকম ক্ষত ছিল, কারণ তার যে পূর্বপুরুষ তারা ছিল কৃতদাস, তাই কৃতদাসের উপরে মতো অত্যাচার নির্যাতন করতো, তাই এমন অবস্থা তাদের হয়েছে। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, মানে যে পাহাড় অতিক্রান্ত করা যায় না, মানে অনেক পাহাড় আছে না যেগুলো এখন পর্যন্ত অতিক্রম করা হয়নি, মানে যে পাহাড়ে ওঠা যায় না, সেই সব পাহাড়ের কথা চড়ার কথা বলতেন। অরণ্য ও শব্দের কথা বলতেন। তিনি এখানে বলছেন অরণ্য বলতে এখানে বোঝানো হয়েছে যে বন জঙ্গল, সেই বন জঙ্গলের কথা বলতেন এবং সেখানে যেই বিষাক্ত মানে হিংস্র যেসব প্রাণী আছে তাদের কথা বলতেন। পতিত জমি আবাদের কথা বলতেন, মানে যে জমিতে আবাদ হয় নাই বা যে জমিতে ফসল ফলানো সম্ভব না সেই জমিতে ফসল ফলানোর কথা বলতেন। তিনি কবি ও কবিতার কথা বলতেন, তিনি কবিরও কথা বলতেন এবং কবিতার কথা বলতেন। এখানে কবিতা বলতে ইতিবাচক কিছুকে বোঝানো হয়েছে, ইতিবাচক ভালো জিনিসকে বোঝানো হয়েছে। জিহ্বার উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। এখন বলতেছে কবি যে যে কবিতা শুনতে জানে না, যে ইতিবাচক শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তর অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনের আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি, মানে যে আমাদের উনুন বলতে চুলাকে বোঝানো হয়েছে, যে আগুনে আলোকিত একটি জানালার উজ্জ্বল জানালার কথা বলতেছে। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। তিনি বলতেন যে প্রবাহমান নদী, যে নদীর স্রোত মানে স্রোতমান নদী, সেখানে যেই মানুষ সাঁতার জানে না তাকেও নদী কী করে ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সেই নদীতে ভাসতে পারে না। মূলত এখানে কবি রূপক অর্থে বুঝাইতে চেয়েছে যে
ভাসিয়ে রাখে। কারণ এই নদীতে তো কেউ ভেসে থাকতে পারে না, যে মানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখে না সে নদীতে ভাসতে পারে না। মূলত জীবন যুদ্ধের কথা বলছে এখানে কবি। সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। এখানে কবি মূলত রূপ করতে যে মাছের সাথে তো কথা বলা সম্ভব না, মাছের সঙ্গে খেলা করা তো, মাছ হচ্ছে অনেক ছোটো প্রাণী, তার সাথে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। মানে 1971 মুক্তিযুদ্ধে যে অনেক বোন মারা গেছে বা অনেক মানুষ মারা গেছে সেটার কথা বলতেছি। আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়। এখানে ভালোবাসা দিলে মা মরে যায় বলতে বোঝানো হয়েছে যে যুদ্ধে যখন আমরা মানে যারা যুদ্ধ করতে গিয়েছিল তাদের মা তো বাসায় ছিল, তো যুদ্ধ করতে যাওয়ার কারণে অনেক সময় হয়েছে কি পাকিস্তানি হানাদার বাহিনী এসে তার মাকে মেরে ফেলেছে বা অসুস্থ হওয়ার কারণে মা মরে গেছে। তো এটা বোঝাতে চেয়েছি। যুদ্ধে আসে ভালোবাসি, যুদ্ধে আসে ভালোবেসে, মানে যুদ্ধকে ভালোবেসে মানুষ যুদ্ধে যায়, মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি, যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। মানে যে কবিতা শুনতে জানে না সে নিজের পরিবার পরিজনের জন্য মরতে জানে না, বা সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, যুদ্ধের মতো জায়গায় যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করে রাখতে পারে না। সূর্য তো অনেক বড় একটি মূলত নক্ষত্র, সেটাকে কীভাবে মানুষ হৃৎপিণ্ডে ধারণ করবে? মূলত এখানে কবি বলতেছে যে যার মানে অসম্ভবকে সম্ভব করতে পারবো, যে কবিতা শুনতে জানবে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত দেওয়ার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। মানে যে ফসল ফলাবে তাকে শস্য, যে ফসলের যে ক্ষেত মানে ফসল হবে সেগুলাই তাকে সমৃদ্ধ করবে। যে মৎস্য পালন করবে তাকে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে। মানে যে মৎস্য পালন করবে তাকে মূলত মাছের পালনের কারণে যেই নদী থেকে যে মাছ ধরবে সেটা তাকে পুরস্কৃত করবে। যে গাভীর পরিচর্যা করবে জননী আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। মূলত যে অনেকে বলে যে না, ওই যে জননী বলতে হিন্দুরা বলে যে জননী তাদের গরু, তো জননীর আশীর্বাদ তাদেরকে দীর্ঘায়ু করবে। যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে, মানে যে লৌহ খণ্ডকে আগুনের মাধ্যমে যে ধার করে বা গরম করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। মানে যে যুদ্ধের সময় সেই লৌহখণ্ডই তাকে বাঁচিয়ে রাখবে। দীর্ঘদেহ পুত্রগণ বলতে অলস ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। আমি তোমাদের বলছি, মানে তাদেরকে বলতেছে, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি, আমি কবি ও কবিতার কথা বলছি, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থানের কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত যাবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? এখানে আমাদের কবিতা শেষ হয়ে গেছে। তো শব্দার্থ টিকাগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব একটা করে। পাঠ পরিচিতি এখন পড়ব। কবিতাটি আবু জাফর উবাইদুল্লাহর বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি নাম কবিতা। রচনাটিতে বিষয় ও অঙ্গিকগত অভিনবত্ব রয়েছে। আলোচ্য কবিতাটিকে উচ্চারিত হয়েছে ঐতিহ্য সচেতন শিখর সন্ধানী মানুষের সর্বঘ্ন মুক্তির দীপ্ত ঘোষণা। মানে যারা নিজেদের শিকড় সন্ধান করে, মানে তাদের পূর্বপুরুষদের সন্ধান রাখে। প্রকৃতপক্ষে রচনায় প্রেক্ষাপটে আছে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস। এই জাতির সংগ্রাম, বিজয় ও মানবিক উদ্ভাসনের
অনিন্দ অনুষঙ্গ সমূহ। তিনি এই কবিতায় পুনঃপুনিকভাবে মানব মুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চার হন। কবির একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয় একটি বিশেষ শব্দবন্ধ কবিতা। কবিতার পূর্বপুরুষের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপনের মধ্য দিয়ে তার বক্তব্যকে এগিয়ে নিয়ে চলেন। কবির বর্ণিত এই ইতিহাস মাটির কাছাকাছি মানুষের ইতিহাস, মানে যারা একদম মাটির কাছাকাছি থাকে, গরিব মানুষের ইতিহাস। বাংলার ভূমিজীবী অনার্য কৃতদাসের লড়াইয়ে করে টিকে থাকার ইতিহাস। কবিতা ও সত্যের অভেদ কল্পনার মধ্যে দিয়ে কবি নিয়ে আসেন মায়ের কথা, বোনের কথা, ভাইয়ের কথা, পরিবারের কথা। কবি এও জানেন মুক্তির পূর্বশর্ত যুদ্ধ, আর সেই যুদ্ধে পরিবার থেকে দূরে সরে যেতে হয় ভালোবাসার জন্য, তাদেরকে মুক্ত করবার জন্য তাদের ছেড়ে যেতে হয়। এই অমর সত্য কবি জেনেছেন তার স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে। কবিতাটির রসবুদ্ধির অবিচ্ছেদ্য অংশ হলো এর আঙ্গিক বিবেচনা। এক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি পাঠকে নাড়া দেয় তা হলো একই ধাঁচের বাক্যের বারংবার ব্যবহার। কবি একদিকে আমি কিংবদন্তির কথা বলছি অংশটি বারংবার প্রয়োগ করেছেন, অপরদিকে যে কবিতা শুনতে জানে না সেই কাঠামোর পংক্তিমালায় ধারাবাহিক উপস্থাপনের মধ্য দিয়ে কবিতা আর মুক্তির আবেগকে একত্রে শিল্পরূপ প্রদান করেছে। এখানে কিংবদন্তি শব্দটি হয়ে উঠেছে ঐতিহ্যের প্রতীক। কবি এই নান্দনিক কৌশলের সঙ্গে সমন্বিত করেছেন গভীরতা সঞ্চারী চিত্রকল্প। একটি কবিতার শিল্প সার্থক হয়ে ওঠার পূর্বশর্ত হল হৃদয়স্পর্শী চিত্রকল্পের যথোপযুক্ত ব্যবহার। চিত্রকল্প হলো এমন ছবি যা কবি গড়ে তোলেন এক ইন্দ্রিয়র জন্য অন্য ইন্দ্রিয়ের সাহায্যে করিয়ে, কিংবা একাধিক ইন্দ্রিয় সম্মিলিত আশ্রয়। আর এই পাঠক হৃদয়ে সংবেদনা ইন্দ্রিয় জাগায় ইন্দ্রিয়তীত বোধের প্রকাশ সূত্রে। ইন্দ্রিয় বলতে বোঝানো হয়েছে যে আমাদের হাত, চোখ, কান, নাক, জিহ্বা আছে, সেগুলাকে। চিত্রকল্প নির্মাণের আরেকটি শর্ত হলো অভিনবত্ব। এই সকল মূল সত্য পূরণ করেই আলোচ্য কবিতায় চিত্রকল্প সমূহ নির্মিত হয়েছে। কবি যখন বলেন কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা, তখন এই ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়তীতের দৌতান্বয় সঞ্চারিত হয়, কিন্তু এর সঙ্গে কবিতাকে নিবিড় পরিশ্রমে কৃষকের ফলানো শস্য একান্তই ইন্দ্রিয় গাহ একটি অনুষঙ্গ। কিন্তু এর সঙ্গে যখন কবিতাকে অভেদ কল্পনা করা হয়, তখন কেবল ইন্দ্রিয় দিয়ে একে অনুধাবন করা সম্ভব হয় না। সার্বিক বিবেচনায় কবিতাটির বিষয় ও আঙ্গিকের সৌকর্যকে বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। কবিতাটি গদ্য ছন্দে রচিত। মনে রাখতে হবে এটি গদ্য ছন্দের রচিত। প্রচলিত ছন্দের বাইরে গিয়ে এটি প্রাকৃতিক তথা স্বাভাবিক ছন্দ। বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব। কবির পূর্বপুরুষের করতলে কিসের স্বরূপ ছিল? পলিমাটির। আমি কিংবদন্তির কথা বলতে কবি বোঝাতে চেয়েছেন বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, বাঙালির সুদীর্ঘকালের শোষণ ও বঞ্চনার ইতিকথা, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বাঙালির শাসত্ব প্রতিবাদের সত্তা। এখানে তিনটাই হবে। নিচের কবিতাংশটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমার বাংলার আলোপথ দিয়ে হাজার বছর চলি পলি মাটি কোমল আমার চলার চিহ্ন ফেলে। 1300 নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। কবিতাংশের বাংলা আলোপথ এই সাথে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার সাদৃশ্যপূর্ণ চেতনা হলো
ঐতিহ্যপ্রিয়তা, ইতিহাস, মনস্কতা, সংগ্রামশীলতা। এখানে হচ্ছে তিনটাই হবে। উদ্দীপককে প্রতিফলিত চেতনার ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে? সশস্ত্র সুন্দরে অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, আমি কিংবদন্তির কথা বলছি। এখানে মূলত আমি কিংবদন্তির কথা বলছি, এটার সাথেই সাদৃশ্যপূর্ণ। সৃজনশীল প্রশ্ন দেখবা এখন। সৃজনশীল প্রশ্ন হচ্ছে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা একটি গানের জন্য যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি। প্রবাহমান নদী কাকে ভাসিয়ে রাখে? প্রবাহমান নদী মানুষকে ভাসিয়ে রাখে, যে নদীতে পড়ে যায়। যে কবিতা শুনতে জানে তাকে ভাসিয়ে রাখে। ভালোবাসা দিলে মা মরে যায় বলতে কি বোঝাতে চেয়েছে? মূলত ভালোবাসা দিলে যে মুক্তিযুদ্ধে যখন ছেলে মাকে রেখে চলে যায়, তখন যেহেতু ছেলে চলে গেছে, মা তো একলা, তাই মাকে হানাদার বাহিনী অনেক সময় মেরে ফেলে, অথবা মা অভাব অনটনের থেকে অসুস্থ হয়ে মরে যায়। তো এটাই বোঝানো হয়েছে। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা, সাথে উদ্দীপকের চেতনার ঐক্য নির্দেশ করে, সেটা তোমরা ব্যাখ্যা করে দিবা। যে উনুনের জানালার সাথে যে এই কবিতার যে মিল রয়েছে, মিল বন্ধন রয়েছে, সেটা তোমরা ব্যাখ্যা করে দিলেই হয়ে যাবে। উক্ত ঐক্যের প্রেক্ষাপট, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার কতটুকু সার্থক, বক্তব্যটি মূল্যায়ন করো। এখানে কিংবদন্তির কথা বলছি, এটাতে মূলত সব কিছুই নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে শুধু যুদ্ধ নিয়ে আলোচনা করা হয়েছে, যে আমরা কিসের জন্য লড়ি। তো এটার মূলত একটু সম্পূর্ণটা তো আর ব্যাখ্যা হয়নি এখানে, তো অর্ধেক ব্যাখ্যা হয়েছে। তাই আমরা এটাকে সার্থক, একটু কতটুকু সার্থক, এটাকে আমরা সম্পূর্ণ সার্থক তো বলতে পারবো না, তো আংশিক সার্থক না। এটাকে তোমরা মূল্যায়ন করে দিবা এবং সব কিছু বলে দিবা। আজকের ভিডিও পর্যন্তই। আশা করি সকলে ভালো আছো। এই ভিডিওটাকে শেয়ার করবে বা তোমাদের ফ্রেন্ডদের মধ্যে, এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে। আল্লাহ হাফিজ।